সন্ধ্যেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে কি কতগুলো কাগজপত্র পড়ে। আমার পায়ের শব্দে চমকে উঠে বলল, আরে তুমি? বললুম, তোমার অফিসে আলো জ্বলছে দেখে ঢুকলাম, এখনো বসে আছো যে? না না, কাজে, তুমি বুঝবে না। সত্যি আমি বুঝতে পারি না। দাস ব্যবসা করে, কি জাতীয় ব্যবসা সে সম্বন্ধে এখনো অব্দি কোনো স্পষ্ট ধারণা আমি করতে পারি। সাপ্লাই এর কাজ করে, মর্গেজ রেখে টাকা ধার দেয়, আর যে কি 10 রকম করে বেড়ায় তা দাস নিজেই জানে। ভগবানও জানেন কিনা সন্দেহ। আমিও তাই জানতে চাই না, কারণ আমি দাসকে জানি, সেই কলেজ জীবন থেকেই জানি। ইউনিয়নের টাকা সরিয়ে হাত পাকিয়েছিল দাস। তারপর বার্মা ইভ্যাকুইদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয়, তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূর সেই গিয়েছে সে সম্বন্ধে কোন রকম অনুমান করতেও সাহস হয়নি আমি। জিজ্ঞেস করতে পারেন এসব সত্ত্বেও সম্পর্ক ত্যাগ করিনি কেন, তার কোনো স্পষ্ট উত্তর কিন্তু আমি দিতে পারব। শুধু এটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তি। সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে, ওর সেনিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে, এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশের জন্যও হতে পারে। কিন্তু মোট কথাটা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালোই লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ভেতরে ঢুকে পড়ি। একটা বেয়ারা নেই, 3 জন কেরানির একজনও নেই। মস্ত অফিস ঘরটায় সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত বলে মনে হয় যেন। তখনই আমি বুঝলাম নিঃসঙ্গতা দাসকে মানায় না। ওর ড্রয়িং রুমের যে ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্য সৃষ্ট নয়। ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললাম, একলা একলা এতক্ষণ বসে জখের ধন পাহারা দিচ্ছ নাকি? তাই। বিশেষ ধরনের ব্যাকব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিল। এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয়, যা বাঁ হাতকে জানতে দিতে নেই। তাহলে আমিও যাই, বিরক্ত করবো না। আরে বসো বসো বসো। দাস হাসলো। কাজটা শেষ হয়ে গিয়েছে। পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখলো, লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে। তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বলল, একটা সিগারেট খেয়ে উঠে গেলে তারপরে। কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়ল কোণের টাইপরাইটারটার দিকে। ঢাকনা খোলা, ঝকঝক করছে কিবোর্ড। রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে। আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে, তোমার সেক্রেটারির খবর কি? দাসের ঠোঁটের কোণে সিগারেট যেন চমকে দুলে উঠল। কোন সেক্রেটারি? আবার কোন সেক্রেটারি? মিস সুলতা পাল। ও, হাই জমে ওঠার আগেই অ্যাশট্রেতে সিগারেটটা ঝাড়লো দাস। কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। নট ট্রেস, কোনো পাত্তা নেই। না, আশ্চর্য, এমন করে কোথায় গেল মেয়েটা? অবজ্ঞা ভরা মুখে আবার গোটা কয়েক ফুলকি ছাড়লো দাস। ও সব মেয়ের কথা ছেড়ে দাও, চেহারাটা ভালোই ছিল, দেখেছিলে তো? সে পালিয়েছে কারোর সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললুম, পালাবার কি ছিল? যতদূর তোমার কাছে শুনেছিলাম কলকাতায় একটা বোর্ডিং এ একা থাকত, আত্মীয় স্বজন কেউ থাকলেও তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার তো ছিল না ওর। দাস উদাস ভঙ্গিতে বলল, কে জানে, হয়তো কোনো রাইভাল ছিল। কলকাতায় থাকলে কিন্তু একটা কিছু হয়ে যেতে পারত। এই ধরনের মেয়েকে নিয়ে কত ধরনের নিউসেন্স হয় জানোই তো। তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল। মিষ্টি চেহারা, শান্ত ধরনের ওই মেয়েটাকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়ের গালের রং লাল হয়ে যায়, নিচু হয়ে যায় চোখের পাতা, তার মধ্যে ঠিক এই সব জিনিস আমি আশা করিনি। আমি সাহিত্যিক নই, তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায়, সুলতা সেই দলে। কিন্তু সুলতা যে প্রায় 15 দিন নিরুদ্দেশ, এটা ঠিক কথা। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয়। অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতেই পারে। দাস বলল, তবে সেক্রেটারির ভাবনা নেই, আজও 3 দিন ইন্টারভিউ দিয়ে দিয়েছে। তবে মেয়েটা বড় ভালো কাজ করত। তা করত। দাস চুপ করে রইল। একটু আগে যে সিগারেটটা সে বারবার টোকা দিচ্ছিল, অনেকটা ছাই জমতেও এবার সে সেটাকে আর ছাড়ল না। আমি চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটা দেখবার জন্য অপেক্ষা করতে লাগলুম। ভাবতে লাগলুম, সুলতা এতখানি সাহস পেল কি করে? সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল এবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে মনে হচ্ছিল আমার, ঠিক তখনই ঝম ঝম করে বৃষ্টি নামলো বাইরে।
খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত গন্ধ ঘরের ভেতরে এলো, আর সেই হাওয়া দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল। দাস বলল, বৃষ্টি নামলো যে, গাড়িটাও তো আনি। বললুম, না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে, ট্রাম পর্যন্ত যেতে গেলেও ভিজে বুট খুলে দেবে। তাই থামুক, দাস বলল। তাহলে একটু বসুন, আমি একটা টাইপের কাজ সেরে নিত। উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস। সুলতা সম্পর্কে ভাবনাটা বলবার জন্য আমি একটা বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিল টেবিল থেকে। তারপর মাল্টিপারপাস স্কিমের ওপর একটা প্রবন্ধ পড়া ছিল। আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরে বৃষ্টির আওয়াজ, টাইপরাইটারের রোলারে কাগজ জড়ানোর খসখসানি, তারপর খটাখট করে গোটা কয়েক টাইপিং এর শব্দ। পরক্ষণেই দাস এসে উঠল। হাসি কেন, ব্যাপার কি? এসো এখানে দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। মজাই হয়েছে বটে একটা। উপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে 3 বার টাইপ করে বসেছে একটি নাম, সুলতা পাল। অবাক হয়ে বললাম, এর মানে সুলতা পালের নাম টাইপ করছো কেন? দাস বলল, আজকে মানেটা তো আমিও ভাবছি, লিখতে গেলেও টেন্ডার, লিখে বসলো সুলতা পালের নাম, তাও 1 বার নয় 3 বার। আমি বললাম, তাতে অস্বাভাবিক কিছু নেই, এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলাম, আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল, ও নমস্কার ভাবে তাই চেপে বসেছ। তাই বটে। দাসের মুখের উপর একটা বিষণ্ণ ছায়া এলো। আজ 1 বছর ধরে এইখানে বসে টাইপ করেছে সুলতা, এবারে বলি কাঁটার মতো। একটা দিন কামাই করেনি, 1 মিনিট লেট করেনি, 5 মিনিট আগে ছুটিয়ে চলে যায়। এই প্রত্যেকটা চাবিতে সুলতার আমল জড়িয়ে। আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইল। সুলতার শান্ত মিষ্টি মুখখানা খুলতে পারছি না। দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে গেছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তুমি ওকে ভালোবাসতে? বাইরে বৃষ্টি পড়তে লাগে, ধুলো আর উঠছে না। দরজা দিয়ে ঠান্ডা ভিজে হাওয়া ঘরে আসছে। দাস দরজাটা বন্ধ করার কথা বলল, আমিও উৎসাহ পেলাম না। শুধু বৃষ্টির শব্দ, আমাদের চুপ করে থাকা, আর ঘরের ভেতরে কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া। কিছুক্ষণ ধরেই গম্ভীর হয়ে গেল। দাসই শেষে স্তব্ধতা ভাঙল। পাইপটা সেরেই ফেলি। কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাক্সটায় ফেলে জড়িয়ে নিল আরেক। আবার খটাখট করে বেজে উঠল টাইপিং এর আওয়াজ। আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে আছি। এক টানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিং এর শব্দ একাকার হয়ে, কখনো কখনো স্পেসিং আর ঘন্টা বাজার আওয়াজ জানে পেলাম। কতক্ষণ পরে জানি না, কেন যে তাও জানি না, হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপিং এর। কি আশ্চর্য, আগা গোড়া ক্যাপিটাল লেটার সাজিয়ে কি ছাপছেও, যা দেখলেও কত কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারে। প্রচন্ড স্পিডে পাগলের মতো দাস যা ছেপে চলেছে তা এই এন্টার। আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি। আমার ব্যারাকপুরের বাগানবাড়িতে পুরোনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন চাম্পে তার মৃতদেহ রয়েছে। আমি তার উপর বল প্রয়োগে ব্যস্ত হয়ে, কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারি না। যা দেখেছি এ তো স্বপ্ন নয়। আমি আত্মনাদ করে উঠলাম, দাস এ কি টাইপ করছো তুমি? এটা কি টাইপ করছো? ফুলের ওপর দাস অর্থন করে কেঁপে উঠল। একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায়, যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে হঠাৎ জেগে উঠেছে। আমি আবার বললাম, দাস দাস কি টাইপ করে যাচ্ছ তুমি? নিজের টাইপিং এর উপর চোখ বোনাতে দাসের 10 সেকেন্ডও লাগলো না। তারপরই পেছনে লাথি দিয়ে টুলটাকে টেনে সোজা হয়ে উঠে দাঁড়ালো সে। হ্যাঁচকা টানি কাগজটাকে টেনে বার করে বিকৃত গলায় চিৎকার করে বলল, না না, আমি না, আমি না। আমি আরো কি বলতে যাচ্ছিলাম, দাস বলতে দিল না। মিথ্যে কথা, আমি নয়। শান্ত গলায় আবার চিৎকার করে উঠল সে। ওর মুহূর্তে স্কুটি ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আমার বেগুনতা কাটতে আরো প্রায় 1 মিনিট লাগছে। তারপর যখন এই বৃষ্টির মধ্যে পথে বেরিয়ে এলাম, তখন মাত্র 20 গজ দূরে একটা লোক চাপা পড়েছে বাসের তলায়। কাছে না গিয়েও আমি বুঝতে পারলাম সে দাস ছাড়া আর কেউই নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলাম, তাকে নিজের হাতেই শাস্তি দিয়েছে সুলতা। এরপরে একটি মাত্র কাজ করার আছে, তা হলো কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সেই কিবেন ট্রাঙ্কটার কথা।
I'll